বাংলা সাহিত্যের কিছু রোমাঞ্চকর গল্প দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন। শুনছেন দ্য বং স্টোরি টিউন ইউটিউব চ্যানেল। নিরুপমা হোটেলের ম্যানেজার হরিশচন্দ্র হোড় ঘুম ভেঙেই ঘড়ির দিকে তাকালেন। এহে, 6:30 বেজে গেল। ধর্মড়িয়ে বিছানায় উঠে বসলেন। বেজায় দেরি হয়ে গেছে। গুণধর, গুণধর। তকমা উর্দি পরা সর্দার খানসামা গুণধর এসে দাঁড়ালো। শীর্ণকান্তি, অত্যন্ত কর্মকুশল, চৌকস লোক। হোটেলের প্রত্যেকটি খুঁটিনাটির প্রতি নজর আছে। হরিশচন্দ্র তাকে জিজ্ঞাসা করলেন, বেডটি দেওয়া হয়েছে? আজ্ঞে, তেতলার সবাই চা নিয়েছেন, কেবল দোতলার 2 নম্বর ঘরে টোকা দিয়ে সাড়া পেলাম না। দোতলার 2 নম্বর। রাজকুমার বাবু, 15 মিনিট পরে আবার টোকা দিও। আর বাজারে কে গেছে? জেনারেলকে নিয়ে সরকার মশাই গিয়েছেন। বেশ, আমার চাটা নিয়ে এসো। হরিশচন্দ্র উঠে কক্ষ সংলগ্ন বাথরুমে প্রবেশ করলেন। রাসবিহারী অ্যাভিনিউ ও গড়িয়াহাটির চৌমাথা থেকে অনতি দূরে নিরুপমা হোটেল। দেশি হোটেল হলেও তার ভাবভঙ্গি একটু বিলিতি ঘেঁষা। চাকরেরা খানসামার মতো তকমা উর্দি পরে সদর দরজার সামনে সকাল বিকেল জেনারেলের মতো সাজ পোশাক পরা দারোয়ান দাঁড়িয়ে থাকে এবং যোগ্য ব্যক্তিকে সেলাম করে। 3 তলা বাড়ির প্রত্যেক তলায় 8খানি ঘর। নিচের তলায় ম্যানেজারের 2টি কক্ষ, বাসকক্ষ ও অফিস। টেবিল চেয়ার দিয়ে সাজানো ডাইনিং রুম, রান্নাঘর, বাবুর্চিখানা, চাকরদের ঘর, স্টোর রুম ইত্যাদি। হোটেলে দেশি ও বিলিতি 2 রকম খাদ্যই পাওয়া যায়, যার যেমন ইচ্ছে খেতে পারেন। হোটেলে থাকার মাসুল বিলিতি হোটেলের চেয়ে কম, কিন্তু সাধারণ দেশি হোটেলের চেয়ে বেশি। ছোট হোটেল তাই অধিকাংশ সময় পূর্ণ থাকে। উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর অতিথি এখানে আসেন। আধ ঘন্টা পরে হরিশচন্দ্র বাথরুম থেকে বিলিতি পোশাক পরে বেরোলেন। দোহারা আকৃতির লোক, তাই কোট প্যান্ট পরলে বেশ মানায়। বয়স আন্দাজ 45। চোখের দৃষ্টিতে অভিজ্ঞতা আর সংসার বুদ্ধি পরিস্ফুট। টেবিলের ওপরে চা এবং পাতরা সাজিয়ে গুণধর দাঁড়িয়েছিল। হরিশচন্দ্র খেতে বসলেন। চা, টোস্ট, মাখন ও 2টি অর্ধসিদ্ধ ডিম। আহারের সময় হরিশচন্দ্র কথা বলেন না। 5 মিনিটের মধ্যে প্রাতরাশ শেষ করে মুখ মুছতে মুছতে বললেন, রাজকুমার খবর আর নিয়েছিলে? আগে এবারও ছাড়া পাওয়া গেল না। হরিশচন্দ্র ভ্রুকুটি করলেন। তারপর উঠে অফিস করে গেলেন। দেরাজ থেকে চাবির গোছা নিয়ে পকেটে ফেললেন। চলো দেখি। ফাল্গুন মাস হলেও 7টার সময় বেলা চড়েছে। কলকাতায় রান্নাঘরে, ডাইনিং রুমে ঝি চাকরের কর্মতৎপরতা। 8টার সময় অতিথিদের ব্রেকফাস্ট দিতে হবে। সিঁড়িতে উঠতে উঠতে হরিশচন্দ্র পশ্চাৎবর্তী গুণধরকে জিজ্ঞাসা করলেন, কাল রাত্রিরে রাজকুমারবাবু ঘরে ছিলেন তো? আজ্ঞে ছিলেন। রাত্রি 8:45টার সময় আমি নিজের হাতেই তাকে ডিনার পৌঁছে দিয়েছিলাম। রাত্রিরে সদর দরজা কখন বন্ধ হয়েছিল? ওই আপনি ফিরলেন 11টার সময়, তারপর আমি সদর দরজা বন্ধ করে দিয়েছি। দোতলায় এক সারিতে 8টি ঘর, সামনে টানা বারান্দা। সিঁড়ির মুখেই ঘরের নম্বর আরম্ভ হয়েছে। সব দরজা ভেজানো। হরিশচন্দ্রবাবু 2 নম্বর ঘরের সামনে দাঁড়িয়ে একটু কড়াভাবে টোকা দিলেন। কেউ সাড়া দিল না। তিনি এবার ডাক দিলেন, রাজকুমার বাবু, ও রাজকুমার বাবু। এবারও সাড়া এলো না। হরিশচন্দ্রবাবু এবার গলা চড়িয়ে ডাকলেন, রাজকুমার বাবু। তবুও সাড়া নেই। তিনি তখন দোরের হ্যান্ডেল ঘোরালেন, কিন্তু হ্যান্ডেল ঘুরল না। দোরে ইয়েল তালা লাগানো, চাবি না ঘোরালে বাইরে থেকে দোর খুলবে না। হরিশচন্দ্রবাবু পকেট থেকে চাবির গোছা বার করলেন। এই সময় 2 নম্বর ঘরের দুদিক থেকে দরজা খুলে 2টি মুন্ডু উকি মারল। 1 নম্বর ঘর থেকে যিনি উকি মারলেন তিনি একজন বর্ষীয়সী মহিলা। জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? 3 নম্বর ঘর থেকে গলা বাড়িয়েছিলেন মধ্যবয়স্ক একটি পুরুষ। বললেন, ম্যানেজার বাবু, আমার খুব জ্বর হয়েছে, শিগগির একজন ডাক্তার ডেকে পাঠান। মহিলাটি বেরিয়ে এলেন। বললেন, কি হয়েছে? আমি ডাক্তার। তিনি হরিশচন্দ্রবাবুকে পেরিয়ে 3 নম্বর ঘরের সামনে গেলেন। 3 নম্বর ঘরের অধিবাসী সচিত সান্যাল আরুক্ত চোখ বিস্ফারিত করে একবার ডাক্তারের দিকে তাকালেন, তারপর দরজা থেকে সরে গিয়ে বললেন, আসুন। হরিশচন্দ্র গোছা থেকে চাবি বেছে নিয়ে তালায় পরালেন। দরজা একটু ফাঁক করে ভেতরে দেখলেন। কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন।
তারপর দরজা টেনে আবার বন্ধ করে দিলেন। বারান্দায় কেউ নেই। হরিশ্চন্দ্র এদিক ওদিক তাকিয়ে বললেন, গুণধর, তুমি 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 এখানেই থেকো, কোথাও যেও না। আমি আমি এখনই আসছি। তার কণ্ঠস্বর চাপা উত্তেজনায় চিৎকারের মতো শোনালো। তিনি পা টিপে টিপে নিচে নেমে গেলেন। 3 নম্বর ঘরের মহিলা ডাক্তার শোভনা রায় রোগী সচিতোষ সান্যালকে বিছানায় শুইয়ে তার টেম্পারেচার নিলেন, নাড়ি দেখিলেন, জিভ পরীক্ষা করলেন, তারপর বললেন, তেমন কিছু নয়, সামান্য ঠান্ডা লেগেছে। 2 অ্যাসপিরিনের বড়ি খেয়ে এখন চুপচাপ শুয়ে থাকুন। জ্বর কত? জ্বর বেশি নেই, 99। গায়ে যে ভীষণ ব্যথা। আরে ও কিছু নয়, দৌড় আসার সময় হঠাৎ ঠান্ডা লেগে যায়। আমি অ্যাসপিরিনের বড়ি পাঠিয়ে দিচ্ছি আপনাকে। আপনার ফি কত? ওটা দিতে হবে না। 3 নম্বর ঘর থেকে শোভনা রায় দেখলেন গুণধর 2 নম্বরের সামনে দাঁড়িয়ে আছে। তিনি জিজ্ঞাসা করলেন, এই ঘরে কি হয়েছে? গুণধর কেবল মাথা নাড়ালো। শোভনা রায় আর কোনো প্রশ্ন না করে নিজের ঘরে প্রবেশ করলেন। নিচে হরিশ্চন্দ্র তখন নিজের অফিস ঘর থেকে পুলিশকে ফোন করছেন। গতরাত্রে ইন্সপেক্টর রাখাল সরকারের বাড়িতে সত্যান্বেষী ব্যোমকেশের নেমন্তন্ন ছিল। সরকার মশাই দক্ষিণ কলকাতার একটি থানার অধিকারী থানাদার। ব্যোমকেশরা যখন কেয়াতলায় জমি কিনে বাড়ি তৈরি করতে আরম্ভ করেছিল তখন তার সঙ্গে পরিচয় হয়েছিল। পরিচয়ক্রমে বন্ধুত্বে পরিণত হলো। সরকার মশাই পুলিশ হলেও অত্যন্ত মিশুকে এবং সহৃদয় ব্যক্তি। বয়সে ব্যোমকেশের চেয়ে কিছু ছোট, তাই বন্ধুত্বের সঙ্গে অনেকখানি সম্ভ্রম মেশানো ছিল। ব্যোমকেশের সঙ্গে অজিতও এসেছিল নেমন্তন্ন খেতে। গল্প স্বল্প চলল অনেক রাত পর্যন্ত। রাত বাড়লো কিন্তু গল্প শেষ হলো না। খাওয়া দাওয়ার পর অজিত উঠি উঠি করছে দেখে রাখালবাবু বললেন, ব্যোমকেশদা, আপনি আজ রাতটা না হয় এখানে থেকে যান, কালকে সকালে একেবারে বাড়ির কাজ তদারক করে বাসায় ফিরবেন। মন্দ কথা নয় অজিত, তুমি আজ ফিরে যাও, আমি কাল কাজকর্ম দেখে তারপরে ফিরবো। অজিত চলে গেল। কলকাতা শহরে এপাড়া থেকে ওপাড়া যাওয়া বিদেশ যাত্রার সমান। পরদিন সকাল 8:45টার সময় ব্যোমকেশ চা জল খাবার খেয়ে বেরুবার উপক্রম করছে এমন সময় টেলিফোন বেজে উঠল। রাখালবাবু ফোন ধরে কিছুক্ষণ নিবিষ্ট মনে শুনলেন, 2-1টা কথা বললেন, তারপর ফোন রেখে দিয়ে ব্যোমকেশকে বললেন, থানা থেকে বলছিল আমার এলাকায় একটা হোটেলে খুন হয়েছে, বেশ রহস্যময় ব্যাপার মনে হচ্ছে, আপনি যাবেন আমার সঙ্গে? রহস্যময় খুন? নিশ্চয়ই যাব। ইন্সপেক্টর রাখাল সরকার ব্যোমকেশকে নিয়ে যখন নিরুপমা হোটেলে পৌঁছলেন তখন আগে থেকেই থানা থেকে 2জন সাব ইন্সপেক্টর সাঙ্গপাঙ্গ নিয়ে এসে হোটেল দখল করেছে। সদর দরজায় একজন কনস্টেবল দাঁড়িয়ে আছে। হোটেলের লোককে হোটেলে রাখা হয়েছে আর বাইরের লোককে বাইরে। রাখালবাবু হরিশ্চন্দ্রের অফিসে প্রবেশ করে দেখলেন পুলিশের ডাক্তার কালো ব্যাগ নিয়ে অপেক্ষা করছেন। তিনি বললেন, এই যে ডাক্তার এসে গেছেন দেখছি, আর আপনি হোটেলের ম্যানেজার? আজ্ঞে হ্যাঁ। আপনি লাশ আবিষ্কার করেছেন? হ্যাঁ। ইন্সপেক্টর সরকার এবং ব্যোমকেশ বক্সি পাশাপাশি চেয়ারে বসলেন। রাখালবাবু বললেন, বেশ, আপনি কি জানেন সংক্ষেপে বলুন। আজ সকাল থেকে যা যা ঘটেছিল হরিশ্চন্দ্র সব বললেন। শুনে রাখালবাবু ব্যোমকেশের দিকে তাকালেন। ব্যোমকেশ একটু ঘাড় নাড়ালো। রাখালবাবু তখন উঠে দাঁড়িয়ে বললেন, আপনি ঠিক কাজই করেছেন। চলুন ডাক্তার, এবার লাশ পরিদর্শন করা যাক। হরিশ্চন্দ্র আগে আগে সিঁড়ি দিয়ে দোতলায় চললেন। তার পেছনে রাখালবাবু, ব্যোমকেশ ও ডাক্তার। দোতলার 2 নম্বর ঘরের সামনে গুণধরের বদলে একজন কনস্টেবল দাঁড়িয়ে আছে। হরিশ্চন্দ্র চাবি দিয়ে ঘর খুলে দিলেন। তখন ঘরের ভেতরটা দেখা গেল। ঠিক দরজার সামনে মেঝের ওপর একটি পুরুষের মৃতদেহ ডান দিকে কাত হয়ে পড়ে আছে। পরনে লুঙ্গি এবং গেঞ্জি। মুখখানা দেখে চমকে উঠতে হয়। কেউ যেন ধারালো ছুরি দিয়ে মুখখানাকে ফালা ফালা করে কেটে দিয়েছে, তারপর অত্যন্ত অযত্ন ভরে আবার জোড়া দিয়েছে। কাটা দাগগুলো তাজা নয়, অনেক দিনের পুরনো। শুকনো ক্ষতের দাগ মুখখানাকে কদাকার করে দিয়েছে। মৃত্যুর কারণ কিন্তু অন্যত্র। গেঞ্জির বুকের ওপর খানিকটা রক্ত শুকিয়ে আছে। দড়ির কাছ থেকে কিছুক্ষণ মৃতদেহ পরিদর্শন করে রাখালবাবু বললেন, ডাক্তার, আপনি আগে লাশ পরীক্ষা করুন,
আপনার কাজ হয়ে গেলে আমরা ঘরে ঢুকবো। ডাক্তার ঘরে প্রবেশ করলেন। বাকি তিনজন লাশের দিকে একদৃষ্টে তাকিয়ে দাঁড়িয়ে রইলেন। ব্যোমকেশ একবার আর চোখে হরিশ্চন্দ্রের মুখের পানে তাকালো, কিন্তু সেখানে ভয়ার্তি ছাড়া আর কিছুই দেখতে পেল না। আচ্ছা, কি ব্যাপার বলুন দেখি? আমাকে এক্ষুনি বেরোতে হবে। এদিকে পুলিশ তো আমাকে কিছুতেই বেরোতে দিচ্ছে না। এর মানেটা কি? হরিশ্চন্দ্র পরিচয় করিয়ে দিলেন। ইনি 1 নম্বর ঘরে থাকেন, ডক্টর মিসেস শোভনা রায়। রাখালবাবু মিনতির সুরে বললেন, দেখুন, এই ঘরে কাল রাত্রে এক ভদ্রলোক খুন হয়েছেন। এই হোটেলে যারা আছেন সকলকেই আমাদের জেরা করতে হবে। জেরা করার আগে কাউকে বাইরে যেতে দিতে পারি না, কিন্তু আপনি নিশ্চিন্ত থাকুন, সকলের আগে আমি আপনাকেই জেরা করে ছেড়ে দেবো। মহিলাটির মুখের ভাব বদলে গেল। তিনি শঙ্কিত চোখে চেয়ে বললেন, কি বলছেন? খুন হয়েছে? আমার পাশের ঘরে খুন হয়েছে? কখন? কে খুন করলো? এখনো জানা যায়নি। আপনি নিজের ঘরে গিয়ে বসুন, আমরা এখনই আসছি। মহিলাটি একটু ইতস্তত করলেন, একবার 2 নম্বর ঘরের দিকে উকি মারলেন, তারপর নিজের ঘরে গিয়ে দরজা ভেজিয়ে দিলেন। ইতিমধ্যে সাব ইন্সপেক্টর 2 জন উপস্থিত হয়েছিল। রাখালবাবু তাদের বললেন, তোমরা একজন তেতলায় আর একজন দোতলায় যত অতিথি আছেন সকলের নাম ধাম ঠিকানা নিয়ে নাও। কাল রাত্রে কে কোথায় ছিল খবর নাও। কেবল 1 নম্বর আর 3 নম্বর ঘরে তোমাদের যাওয়ার দরকার নেই, ওদের আমি জেরা করব। সাব ইন্সপেক্টর 2 জন চলে গেল। 5 মিনিট পর ডাক্তার ঘর থেকে বেরিয়ে এলেন। বললেন, এবার লাশ সরাতে পারেন। রাখালবাবু বললেন, কি দেখলেন? ছুরির আঘাতে মৃত্যু হয়েছে। ছুরি কিংবা ওই রকম কোনো সরু ধারালো অস্ত্র পাঁজরের ফাঁক দিয়ে একেবারে হৃদযন্ত্রে প্রবেশ করেছে। এ পেশাদার খুনির কাজ। ওই একটি বই ক্ষতচিহ্ন আর নেই। প্রথম মারেই মর্মস্থানে পৌঁছেছে। আর মৃত্যুর সময়? অ্যাটপসি না করে নিশ্চিতভাবে বলা খুব শক্ত। সম্ভবত কাল রাত্রি 9টা থেকে 12টার মধ্যে। ব্যোমকেশ বলল, মুখের দাগগুলো কতদিনের পুরনো? তা 10-12 বছরের কম নয়। বয়স কত হবে? মুখ দেখে তো সেটা বোঝা যায় না। 40-এর আশেপাশে। আচ্ছা, আমি এখন চলি। তাড়াতাড়ি লাশ পাঠিয়ে দেবেন, আজই কাটবো। কার রিপোর্ট পাবেন? ডাক্তার চলে গেলেন। রাখালবাবু হরিশ্চন্দ্রকে বললেন, আপনি নিজের কাজে যান, অফিসেই থাকবেন। এই ঘরের চাবিটা আমায় দিয়ে দিন। আধ ঘন্টা পরে লাশ চালান করে দিয়ে রাখালবাবু ব্যোমকেশের পানে তাকালেন। ব্যোমকেশ 1 নম্বর ঘরের দিকে আঙুল দেখালেন। ব্যোমকেশ বললেন, 1 নম্বর ঘরে চলুন। ওই মহিলাটিকে আগে সওয়াল জবাব করে তাকে ছেড়ে দিতে হবে। ডাক্তারের অধিকার আগে। ঠিক ঠিক, ওকে ছেড়ে দিয়ে তারপর এই ঘরটা দেখা যাবে। রাখালবাবু 1 নম্বর ঘরের দোরে টোকা দিলেন। মহিলাটি অপ্রসন্ন মুখে দরজা খুলে দিল। তার বেঁটে নিরেট গোছের শরীরটি আঁটোসাঁটো পোশাকের মধ্যে যেন অধীরতায় ফেটে পড়বার উপক্রম করছে। দেখুন, যত শিগগিরই পারেন আমাকে ছেড়ে দিন দারোগা বাবু। আমার কাজের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। চিন্তা করবেন না, আপনাকে 2-4টে প্রশ্ন করব, তারপরে ছেড়ে দেবো। আচ্ছা, এরপরে বলুন, আপনার পুরো নাম কি? মিসেস শোভনা রায়। বয়স কত? 49। স্বামীর নাম? স্বর্গীয় রামরতন রায়। আপনি তো ডাক্তার, তা কোথায় ডাক্তারি করেন? বহরমপুরে। কলকাতায় এসেছেন কেন? আমি গাইনোকোলজিস্ট। প্রধানত স্ত্রী রোগের চিকিৎসা করি আমি। সেবা সদনের সঙ্গে আমার যোগাযোগ আছে, তাই মাঝে মাঝে আসি। কলকাতায় আপনার আত্মীয় স্বজন কেউ নেই? আমার কোনোখানে কেউ কোথাও নেই। আচ্ছা, আর ছেলে পুলে? না, একটা মেয়ে ছিল, অনেক দিন আগে মারা গেছে। মিসেস রায়ের মুখ ক্ষণিকের জন্য কঠিন হয়ে উঠল, তারপর আবার স্বাভাবিক হলো। মহিলাটির মুখখানি সুশ্রী নয়, কঠিন হলে আরো কুশ্রী দেখায়। আচ্ছা, কলকাতায় যখন আসেন তখন কি এখানে ওঠেন? হ্যাঁ, কারণ এখানে উঠলে আমার সুবিধে হয়। এবারে কবে এসেছিলেন? পরশুদিন। কাল রাত্রে পাশের ঘরে রাজকুমার বসু নামে এক ভদ্রলোক খুন হয়েছেন। তাকে আপনি চিনতেন? না, কখনো নামই শুনিনি। আগে কখনো দেখেননি? পাশাপাশি ঘরে ছিলেন, তাই জিজ্ঞেস করছিলাম। না, কারণ অমুক দেখলে আমার মনে থাকতো। কাল রাত্রি 8টার পর আপনি কোথায় ছিলেন? 8টার সময় আমি সেবা সদন থেকে ফিরে এলাম। ঘরে এসে হাত মুখ কাপড় চোপড় বদলে নিচে ডাইনিং রুমে খেতে গেলুম। 9টার আগেই আমি ঘরে ফিরে এলুম। তারপর কিন্তু আমি আর ঘর থেকে বেরোইনি। রাত্রে কিছু জানতে পেরেছিলেন? আমি 9:15টার সময় শুয়ে পড়েছিলুম, কিন্তু বারবার ঘুমের বিঘ্ন হচ্ছিল। পাশের ঘরের শব্দে চটকাত ভেঙে যাচ্ছিল। পাশের ঘরে শব্দ হচ্ছিল? ঘরে শব্দ হচ্ছিল কিনা সেটা আমি শুনতে পাইনি, কিন্তু ঘরের দরজা বারবার খুলছিল আর বন্ধ হচ্ছে। রাত্রি তখন কত?
ঘড়ি আমি দেখিনি, তবে আন্দাজ 9:30 থেকে 10টার মধ্যে। তা আপনি শব্দ শুনে কিছু করলেন না? কি করব, হোটেলে অনেক অবিবেচক লোক আসে, তারা পরের সুবিধে অসুবিধে বোঝে। আজ সকালে কখন জানতে পারলেন? খুন হয়েছে তো আপনার কাছে জানলাম। ভোরের বেলা চাকর বেডটি দিয়ে চলে গেল, তারপরে আমি তৈরি হয়ে বেরোতে যাচ্ছি, নিচে ব্রেকফাস্ট খেয়ে কাজে যাব, এমন সময় পাশের ঘরে দৌড়, ঠেলাঠেলি, চেঁচামেচি এসব শুনতে পেলুম। বেরিয়ে দেখলুম ম্যানেজার বাবু। জিজ্ঞাসা করলুম কি হয়েছে, সে কিছু বললে না। তারপর 3 নম্বর ঘরে গেলাম। কেন গিয়েছিলেন? 3 নম্বরের ভদ্রলোকটির শরীর খারাপ হয়েছিল, ডাক্তার খুঁজছিলেন, তাই তাকে দেখতে গিয়েছিলুম। তাকে আগের থেকে চিনতেন? দেখেছি, কিন্তু চেনা পরিচয় কিছু ছিল না, তার নামই জানি না। ও, ওই ব্যক্তির কি হয়েছিল? ঠান্ডা লেগে সামান্য জ্বর হয়েছে। রাখালবাবু ব্যোমকেশের পানে তাকালেন। ব্যোমকেশ মাথা নেড়ে জানালো যে তার আর কোনো প্রশ্ন নেই। রাখালবাবু শোভনা রায়কে বললেন, আপাতত আর কোনো প্রশ্ন নেই, আপনি কাজে যেতে পারেন, কিন্তু আমাদের না জানিয়ে কলকাতা ছাড়বেন না। শোভনা রায়ের মুখ বিরক্ত হয়ে উঠল। তিনি উত্তর না দিয়ে ব্যাগ হাতে উঠে দাঁড়ালেন। 2 নম্বর ঘরের দরজা খুলতে খুলতে রাখালবাবু বললেন, মহিলাটির মেজাজ একটু কড়া, ভয় পাননি, বোধহয় পুলিশের কার্যকলাপের সঙ্গে পরিচয় আছে। ডাক্তার তো, যাই হোক, আসুন দেখা যাক ঘরের ভেতরে আততায়ী কোনো চিহ্ন রেখে গেছে কিনা। কনস্টেবল হাজরা, তুমি নিচে গিয়ে হেড অফিসে ফোন করো, তাদেরকে বলো যেন ফিঙ্গারপ্রিন্টের এক্সপার্টদেরকে পাঠানো হয়। কনস্টেবল স্যালুট করে চলে গেল। রাখালবাবু ব্যোমকেশকে নিয়ে ঘরে ঢুকে দৌড় ভিজিয়ে দিলেন। ঘরটির আয়তনে 10 ফুট বাই 12 ফুট। একটি 1 হারা লোহার খাটিয়া, ছোট টেবিল এবং চেয়ার, দেয়ালে আয়না লাগানো, তার পাশে কাপড় রাখার আলনা, মাথার উপর ফ্যান। দুজনে ঘরে মাঝামাঝি দাঁড়িয়ে চারিদিকে দৃষ্টি ফেরালেন। বিছানাটা দেখছেন? দেখছি, বিছানা এবং আলনা দুই দ্রষ্টব্য। বিছানা দেখে মনে হয় কাল রাত্রে রাজকুমার বসু বিছানায় শুয়েছিল। চাদর একটু কুঁচকে আছে, বালিশের ওপর মাথার দাগ। আলনায় একটা কোচানো ধুতি ও পাঞ্জাবি টাঙানো রয়েছে। কি মনে হচ্ছে? মনে হচ্ছে কাল রাত্রে রাজকুমার বসু কাপড় পাঞ্জাবি ছেড়ে লুঙ্গি আর গেঞ্জি পরে শুয়েছিল। তারপর এক সময় দৌড়ে পোকা পড়ল। রাজকুমার বিছানা থেকে উঠে যেই দৌড় খুলল, আততায়ী অমনি বাইরে থেকে তার বুকে ছুরি মারল। রাজকুমার পড়ে গেল, আর উঠল না। আততায়ী দরজা টেনে বন্ধ করে চলে গেল। আমার বিশ্বাস আততায়ী ঘরে ঢোকেনি। ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট রাজকুমার ছাড়া আর কারোর আঙুলের ছাপ ঘরের মধ্যে পাবে না। দোরের হাতলে আততায়ীর আঙুলের ছাপ হয়তো ছিল, কিন্তু এখন আর পাওয়া যাবে না। তার উপর আরো অনেকের আঙুলের ছাপ পড়ে গিয়েছে। তা বটে, তবু অধিকন্তু ন দশায়। আসুন ঘরটা তল্লাশি করে দেখা যাক। আপনি তল্লাশি করুন, আমি কোনো জিনিসে হাত দেবো না, তাতে আঙুলের ছাপ বেড়ে যাবে। বেশ, আপনি তাহলে দাঁড়িয়ে তদারক করুন। রাখালবাবু বিধিবদ্ধভাবে তল্লাশি আরম্ভ করলেন। টেবিলের দেরাজ, পাঞ্জাবির পকেট, বিছানার তোষকের নিচ সর্বত্র অনুসন্ধান করলেন, কিন্তু কিচ্ছু পেলেন না। অবশেষে খাটের তলা শুধু একটা সুটকেস টেনে বার করলেন। মৃতের এই একটি মাত্র মাল ঘরে আছে, আর কিচ্ছু নেই। সুটকেসের গায়ে চাবি লাগানো ছিল। রাখালবাবু ডালা তুললেন। দেখা গেল 2 সেট জামা কাপড় রয়েছে। কাপড়ের নিচে 1 গোছা 10 টাকার নোট আর একটি ডায়েরির আকারে ছোট বাঁধানো খাতা। খাতাটি সরিয়ে রেখে রাখালবাবু প্রথমে 10 টাকার নোটগুলি গুনলেন। 120 খানা নোট, অর্থাৎ 1200 টাকা। তিনি নোটগুলি নিজের পকেটে রাখতে রাখতে বললেন, দেখা যাচ্ছে যে খুন করেছে তার টাকার লোভ নেই। তিনি এবার খাতাটি খুললেন। খাতার নাম পৃষ্ঠার ওপরে লেখা রয়েছে, সুকান্ত সোম। রাখালবাবু ব্যোমকেশের পানে তাকালেন। ব্যোমকেশ বলল, রাজকুমার নামটা তাহলে মেকি, কিন্তু সুকান্ত সোম যেন কোথায় শুনেছি। মাথার মধ্যে একটা ঘন্টি বাজছে। আপনি শোনেননি? ওই মনে পড়ছে না তো। রাখালবাবু খাতার পাতা উল্টাতে লাগলেন। প্রত্যেক পাতার মাথায় একটি শহরের নাম, যেমন কাশী, কলকাতা, কটক। শহরের নিচে কয়েকটি নাম ও ঠিকানা, সম্ভবস্থলে টেলিফোন নাম্বার। কলকাতার পাতায় 4টি নাম লেখা আছে। প্রায় প্রত্যেকের নামের পাশে একটি টাকার অঙ্ক, যথা শ্যামাকান্ত লাহিড়ী 30/1 লোক কলোনি 500 টাকা, জগবন্ধু পাত্র 56 রামভাদুড়ি লেন 400 টাকা, মোহনলাল কুন্ডু 117D পানাপুকুর লেন। এখানে টাকার পরিমাণটা লেখা নেই। লতিকা চৌধুরী 300 টাকা, ঠিকানা
17 গান্ধী পার্ক। ব্যোমকেশদা, এই যে দেখুন দেখুন, এইখানে ঠিক এইখানে নামগুলো লেখা আছে, দেখুন যদি কিছু হদিস পান। কই দেখি দিন। আমার সন্দেহ হচ্ছে লোকটার পেশা ছিল ব্ল্যাকমেল করা। অন্য পেশা কি সম্ভব নয়? যেমন ধরুন বিমার দালাল। অসম্ভব বলছি না, কিন্তু বিমার দালালকে কি আর কেউ খুন করে, নাকি তাদের ছদ্মনামে ঘুরে বেড়াতে হয়? তাহলে আপনি মনে করছেন রাজকুমার বসু যাদের ব্ল্যাকমেল করছিল তাদের মধ্যে কেউ তাকে খুন করেছে? কলকাতার ফেরেস্তাতে যাদের নাম আছে তাদের সওয়াল করলেই কতকটা আন্দাজ করা যাবে। চলুন এবার 3 নম্বরের মক্কেলের সঙ্গে দেখা করা যাক। চলুন। 3 নম্বর ঘরে সচিত সান্যাল বিছানায় চিত হয়ে শুয়েছিলেন। পদশব্দ শুনে ঘাড় তুললেন, বললেন, কে? পুলিশ। পুলিশ? কি চাই? আপনাকে 2-4টা প্রশ্ন করতে চাই। জানেন বোধহয় পাশের 2 নম্বর ঘরে খুন হয়েছে। খুন হয়েছে? কে খুন হয়েছে? 3 নম্বর ঘরটি আয়তনে এবং আসবাবপত্রে অন্য দুটির ঘরের অনুরূপ। রাখালবাবু বিছানার ধারে বসলেন, ব্যোমকেশ চেয়ারে বসল। রাখালবাবু বললেন, 2 নম্বরে যিনি ছিলেন কাল রাত্রে তিনি খুন হয়েছেন, তার নাম রাজকুমার বসু। আপনি তাকে চেনেন নাকি? রাজকুমার বোস? চিনতাম না। না, চিনতাম না তো। কে খুন করেছে? তা এখনো জানা যায়নি। আপনার নাম কি? সুচিতোষ সান্যাল। নিবাস? ভাগলপুর। আমার শরীরটা খুব খারাপ, ডাক্তার শুয়ে থাকতে বলেছে। কোন ডাক্তার? ওই যে মেয়ে ডাক্তার। ঠান্ডা লেগেছে, অ্যাসপিরিনের বড়ি খেয়ে শুয়ে থাকতে বলল। আচ্ছা, মেয়েরা কি ভালো ডাক্তার হয়? হতে বাধা নেই, ঠান্ডা লাগালেন কি করে? কাল সন্ধ্যের পর বেরিয়েছিলাম, গায়ে আলোয়ান ছিল না, তাই ঠান্ডা লেগে গেছে। রাত্রিরে ঘর থেকে বেরোননি? না, 9টার সময় ডাইনিং রুম থেকে খেয়ে এসে ঘরে ঢুকেছিলাম, আর বেরোয়নি। আচ্ছা, আপনি কলকাতায় কবে এসেছেন? 3 দিন হলো। আজ ফিরে যাবার কথা, কিন্তু। আপনি কলকাতায় এসেছেন কেন? আমার ঘিয়ের ব্যবসা আছে, গাঙ্গুরামকে ঘি যোগান দিই, তো তাই মাঝে মাঝে আসতে হয়। আচ্ছা, ঠান্ডা লাগা থেকে কি নিউমোনিয়া হতে পারে? তা পারে, কিন্তু আপনার হবে না। আপনি বেশ তাগড়া আছেন। বয়স কত? 42। দেখতে তাগড়া বটে, কিন্তু আমার শরীর ভারী পলকা, একটুতেই রোগে ধরে। বেজায় খিদে পেয়েছে, কিছু খেলে রোগ বেড়ে যাবে না তো? বরং দুধ আর পাউরুটি খান। রাজকুমার বোসকে তাহলে চিনতেন না? না, কখনো নাম শুনিনি। সুকান্ত নামটা কখনো শুনেছেন? সুকান্ত? না, আমার শালার নাম ছিল শ্রীকান্ত কুমার লাহিড়ি, মারা গেছে। কাল রাত্রে আপনি পাশের ঘরে কোনো শব্দ শুনেছিলেন? শব্দ? না, খেয়ে এসে শুয়ে পড়েছি। আমার বউ বলে আমি একবার ঘুমোলে ডাকাত পড়লেও নাকি ঘুম ভাঙবে না। পাশের ঘরের লোকটাকে কি দিয়ে খুন করেছে? বন্দুক দিয়ে? না, ছুরি দিয়ে। আচ্ছা, আমরা তাহলে আসি। পুলিশকে না খবর দিয়ে কলকাতা থেকে কোথাও চলে যাবেন না। চলুন ব্যোমকেশদা। নিচে অফিস ঘরে হরিশ্চন্দ্র যুবথুবুভাবে বসেছিলেন। ব্যোমকেশদেরকে দেখে উঠে দাঁড়ালেন এবং প্রশ্ন করলেন, কি হলো? এবার আপনাদের অর্থাৎ হোটেলের স্টাফের এজাহার নেব। আপনাকে দিয়ে আরম্ভ করি, বসুন। 3 জনে বসলেন। রাখালবাবু সওয়াল জবাব আরম্ভ করলেন। আপনার পুরো নাম? হরিশচন্দ্র হোড়। আপনি হোটেলের ম্যানেজার, এখানেই থাকেন? হ্যাঁ। কতদিন আছেন? তা প্রায় 8 বছর। মৃত রাজকুমার বোস সম্বন্ধে কি জানেন বলুন। হরিশ্চন্দ্র মোটা খাতা বার করে খুললেন। রাজকুমার বসু, হ্যাঁ,
রাজকুমার বসু, ঠিকানা আদমপুর, পাটনা। গত 5 বছর ধরে তিনি দুবার এখানে আসতেন, 2-3 দিন থাকতেন, তারপরে চলে যেতেন। হোটেল থেকে বেরোতেন না। এই অফিস থেকে 3-4টে বন্ধুকে টেলিফোন করতেন, তারা এসে সন্ধ্যের পর তার সাথে দেখা করতেন। এর থেকে বেশি আমি আর কিচ্ছু জানি না। এবার কবে এসেছিলেন? পরশু এসেছিলেন। টেলিফোন করেছিলেন? পরশু রাত্রে এলেন, সে রাত্রে টেলিফোন করেননি, কাল সকালে করেছিলেন। রাজকুমারবাবু যখন আসতেন ওই 2 নম্বর ঘরেই থাকতেন? না, যখন যে ঘর খালি থাকতো সেই ঘরেই থাকতেন। রাজকুমারবাবু কি কাজ করতেন আপনি জানেন? আজ্ঞে না। আপনি কাল রাত্রে নিশ্চয়ই হোটেলেই ছিলেন? আজ্ঞে হ্যাঁ, মানে ঘন্টা 2-এর জন্য একবার বেরিয়েছিলাম। আমি হোটেলে থাকি বটে, কিন্তু আমার পরিবার বাইরে ভাড়া বাড়িতে থাকে। মাঝে মাঝে তাদেরকে দেখতে যাই। কাল রাত্রে অতিথিরা খাবার খেতে বসার পর আমি বেরিয়েছিলাম, তারপর 11টা নাগাদ আমি ফিরে আসি। আপনার অবর্তমানে হোটেলের ইনচার্জ কে থাকে? সর্দার খানসামা গুণধর গুঁই। গুণধরকে একবার ডাকুন। গুণধরকে ডাকা হলো। সে এসে দাঁড়ালো। আবার প্রশ্নোত্তর আরম্ভ হলো। রাজকুমার বোস যিনি খুন হয়েছেন তার সম্বন্ধে তুমি কি জানো? আগে বেশি কিছু জানি না। তিনি মাঝে মাঝে আসতেন, 2-3 দিন থাকতেন, তারপরে চলে যেতেন। তোমার সঙ্গে তার কোনো কথাবার্তা হতো না? আগে খুব কম। হাই ফরমাস করতেন, তার বেশি কিছু নয়। তার দেখাশোনা কি করতো? আগে আমিই করতাম। সকালে বেডটি নিয়ে যেতাম, তারপর ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব আমিই পৌঁছে দিতাম। দোতলায় যারা থাকেন আমিই তাদের দেখাশোনা করি। ও, তাহলে রাজকুমার বাবু ডাইনিং রুমে খেতে নামতেন না? আগে না। কাল তুমি তাকে শেষবার কখন দেখেছো? রাত্রি 9:45-র সময় তাকে ডিনার দিতে গেছিলাম। তারপর 9টার সময় এটো বাসন কোসন আনতে গেছিলাম, তখন তিনি বেঁচে ছিলেন। বুঝলাম, কিন্তু তিনি ডাইনিং রুমে নামতেন না কেন বলতে পারো? তা জানি না হুজুর, তবে বোধহয় তার মুখখানা কাটাকুটি হয়ে বড় হয়ে গিয়েছিল, তো তাই তিনি হয়তো সহজে লোকের সামনে বেরোতেন না। তা হতে পারে, কিন্তু তার কাছে তো লোক আসতো। তা আসতো হুজুর। কাল কে কে এসেছিল তুমি জানো? আমি জানি না, জেনারেল সিং বলতে পারে। জেনারেল সিং? আগে আমাদের দারোয়ান, তার নাম রামপ্রীত সিং। সবাই তাকে জেনারেল সিং বলেই ডাকে। ডাকো জেনারেল সিংকে। ভোজপুরি জওয়ান রামপ্রীত সিং এসে গোড়ালিতে গোড়ালি ঠেকিয়ে স্যালুট করলো। আখাম্বা চেহারা, জাঁদরেল পোশাক, এক বড় গোপ। রাখালবাবু তার আপাদ মস্তক নিরীক্ষণ করে বললেন, হ্যাঁ, জেনারেলই বটে। তুমি হোটেলের সদরে পাহারা দাও? জি, সকালে 9টা থেকে 12টা, বিকেলে 5টা থেকে 10টা আমার ডিউটি। হোটেলে যারা অতিথির সাথে দেখা করতে আসে তাদের নাম ধাম তুমি লিখে রাখো? জি না, সেরকম হুকুম নেই। যারা ভালো সাজ পোশাক পরে আসে তাদের স্যালুট করি, যারা অতিথির রুম নম্বর জানতে চায় তাদের রুম নম্বর বলে দিই। কাউকে আটকাও না? জি, ভালো জামা কাপড় পরা থাকলে আটকাই না। যদি ছেঁড়া জামা কাপড় হয় তখন কটমট করে তাকাই। সাবাস। এবার বলো দেখি, কাল সন্ধ্যের পর দোতলার 2 নম্বর ঘরের বাবুর সঙ্গে কেউ দেখা করতে এসেছিল কিনা? জি এসেছিল, 2 জন মর্দ আর একজন औरत। রাত্রি 9:15-র সময় এলেন औरत। তিনি ঘরের নাম্বার জেনে নিয়ে দোতলায় গেলেন। 5 মিনিট পর তিনি চলে গেলেন। বয়স কত? 20-25 হবে। গড়ি, পাতলা, লম্বা চেহারা, চোখে চশমা ছিল হুজুর। বেশ, তারপর? তারপর 9:30-র সময় এলেন এক মর্দ। তিনি ঘরের নাম্বার নিয়ে উপরে গেলেন। 5 মিনিট পর ফিরে চলে গেলেন। এর চেহারা দুবলা, মুছ দাড়ি আছে থোড়া থোড়া। তারপর? 9:45-র সময় আর এক মর্দ এলেন, মোটা তাজা শরীর, খাঁটি বাঙালি বাবু। তিনিও উপরে গিয়ে 5 মিনিট ছিলেন। তারপর আমার ডিউটির মধ্যে আর কেউ আসেনি হুজুর। জেনারেল রামপ্রীত সিং এর চেহারা যতই স্থূল হোক, স্মৃতিশক্তি যে খুব তীক্ষ্ণ তাতে সন্দেহ নেই। রাখালবাবু খুশি হয়ে বললেন, বহুত আচ্ছা, এখন আরাম করো গিয়ে। জেনারেল জোড়া পায়ে স্যালুট করে চলে গেল। রাখালবাবু পকেট থেকে 1200 টাকার নোট বার করে হরিশ্চন্দ্রের হাতে দিলেন। বললেন, অন্তত এই টাকাটা আপনার কাছেই রাখুন, মৃতের সুটকেসে পাওয়া গেছে। টাকার জন্য একটা রসিদ দিয়ে দিন। ঘরে একটি লোহার সিন্দুক ছিল। হরিশ্চন্দ্র নোটগুলি সিন্দুকে রেখে রসিদ লিখে দিলেন। ব্যোমকেশ ভুরু কুঁচকে বসে রইল। ইতিমধ্যে সাব ইন্সপেক্টর 2 জন নেমে এসে দাঁড়িয়েছিল। রাখালবাবু তাদের প্রশ্ন করলেন। কি হলো? একটি সাব ইন্সপেক্টর বলল, আমি তেতলায় গিয়েছিলাম স্যার।
সকলের নাম ধাম লিখে নিয়েছি। সকলেই বলল 9টার পরে ডিনার খেয়ে তারা ঘরে ফিরে এসেছিল, আর ঘর থেকে বেরোয়নি। তাদের কথা সত্যি কিনা যাচাই করেছিলে? কি করে যাচাই করব? প্রত্যেকের আলাদা ঘর। তবে একটা প্রমাণ আছে, রাত্রে খাওয়া দাওয়ার পালা শেষ করে একটা চাকর তেতলার সিঁড়ির সামনে শোয়ে। তাকে ডিঙিয়ে সিঁড়ি দিয়ে নামা সম্ভব নয়। আমি চাকরটাকে জিজ্ঞেস করেছি, সে বলল রাত্রি 10:30টার সময় সে শুতে গিয়েছিল, তারপর আর কেউ সিঁড়ি দিয়ে নিচে নামেনি। বেশ, আর তুমি? দ্বিতীয় সাব ইন্সপেক্টর বলল, দোতলাতেও একই অবস্থা স্যার, সকলের নাম ধাম ঠিকানা লিখে নিয়েছি। দোতলার সিঁড়ির মুখে যে চাকরটা শোয়ে, সে বলল 11:15টার সময় সে শুতে গিয়েছিল, তারপর আর কেউ ঘর থেকে বেরোয়নি। রাখালবাবু ম্যানেজারকে জিজ্ঞাসা করলেন, রাত্রিরে চাকর সিঁড়ির মুখে শোয় কেন? রাত্রে যদি কোনো অতিথির কিছু দরকার হয়, তাই এই ব্যবস্থা আর কি। বুঝলাম। রাখালবাবু ঘড়ি দেখলেন, 12টা বেজে গেছে। তিনি ব্যোমকেশকে বললেন, এখানকার কাজ আপাতত এই পর্যন্ত, চলুন এবার বেরিয়ে পড়া যাক। রাস্তায় কোথাও খেয়ে নেওয়া যাবে। ভাগ্যক্রমে 4 জন মক্কেলের বাড়ি কাছাকাছির মধ্যেই, বেশি ঘোরাঘুরি করতে হবে না। কিন্তু আপনার বাড়ি যেতে অনেক দেরি হয়ে গেল। আহা, কোনো ক্ষতি নেই, আমি অজিতকে টেলিফোন করে দিচ্ছি। সে টেলিফোন তুলে নিল। হরিশ্চন্দ্র বললেন, যদি আপত্তি না থাকে এখানেই আপনাদের সকলের আহারের ব্যবস্থা করে দিচ্ছি। বাহ, খুব ভালো কথা। নিরুপমা হোটেলের রান্না ভালো। মধ্যাহ্ন ভোজন দেশি ও বিলেতির মধ্যে সমাধা করে পুলিশের দল ডাইনিং রুম থেকে বেরোলেন, সঙ্গে ব্যোমকেশ। রাখালবাবু দ্বিতীয়বার সাব ইন্সপেক্টরকে বললেন, দত্ত, তুমি এখানে থেকে যাও। এই নাও 2 নম্বর ঘরের চাবি। ফিঙ্গারপ্রিন্টের দল এখনই আসবে, তাদের ঘর খুলে দিও। আমি ঘুষকে নিয়ে বেরোচ্ছি। আসুন ব্যোমকেশ দা। 3 জনে ফুটপাতে গিয়ে দাঁড়ালেন। রাখালবাবু পকেট থেকে খাতা বার করে বললেন, এ সময় কাউকে বাড়িতে পাবো কিনা বলা যায় না। যাই হোক, চলুন আগে জগবন্ধু পাত্রকে দেখা যাক। লোকটিকে অড্র কুলোদ্ভব বলে মনে হচ্ছে। একটা ট্যাক্সি ধরে 3 জনে উঠে বসলেন। ট্যাক্সি জগবন্ধু পাত্রের ঠিকানা লক্ষ্য করে ছুটল। রাখালবাবু বললেন, ব্যোমকেশ দা, আজ আপনি এমন চুপচাপ কেন? কিছু বলছেন না? এখন কেবল শুনে যাচ্ছে, বলা কোয়ার সময় এখনো আসেনি। সময় যেদিন আসবে আপনি যাইব তোমার কুঞ্জে। জগবন্ধু থাকেন একটি তেতলা বাড়ির নিচের ফ্ল্যাটে। রাখালবাবু কড়া নাড়ালেন। একটি লোক দৌড় খুলে দাঁড়ালো। ছাঁটা দাড়ি, কোল কুঁজো ধরনের চেহারা, বয়স আন্দাজ 40। রাখালবাবু বললেন, আপনার নাম জগবন্ধু পাত্র? হ্যাঁ। জগবন্ধু পুলিশের ইউনিফর্ম দেখে একটু সচকিত হয়ে বললেন, কি দরকার? নিরুপমা হোটেলে রাজকুমার বসু নামে এক ব্যক্তি খুন হয়েছেন। রাজকুমার খুন হয়েছে? হ্যাঁ, আপনাকে 2-1টা প্রশ্ন করতে চাই। আসুন, ভেতরে আসুন। জগবন্ধু পাত্র একটি ঘরে নিয়ে গিয়ে তাদের বসালেন। বসুন, আমি এখনই আসছি। তিনি পাশের রুমে চলে গেলেন। বসবার ঘরটি ছোট ও নিরাভরণ। একটি টেবিল ও 3টি চেয়ার আছে। টেবিলের ওপর টেলিফোন। ব্যোমকেশ সিগারেট ধরিয়ে ঘরের এদিক ওদিক তাকাতে লাগলো, কিন্তু কোথাও গৃহস্বামীর চরিত্রের কোনো পরিচয় পাওয়া গেল না। 5 মিনিট কাটলো, 10 মিনিট কাটলো, জগবন্ধু পাত্রের দেখা নেই। রাখালবাবু তখন গলা চড়িয়ে ডাকলেন, জগবন্ধু বাবু। কিন্তু কোনো উত্তর এলো না। ব্যোমকেশ মুখ টিপে হাসলো, বলল, মনে হচ্ছে জগবন্ধু পাত্র বৃহৎ ত্যাগ করেছেন। পালিয়েছে? এসো ঘোষ, বাড়ির ভেতরটা দেখা যাক। আসুন ব্যোমকেশ দা। ব্যোমকেশ কিন্তু গেল না। ঘোষকে নিয়ে রাখালবাবু ভেতরে গেলেন। দেখলেন কেউ নেই। খিড়কির দোর খোলা। রাখালবাবু ফিরে এসে বললেন, পাখি উড়েছে। ব্যোমকেশ ইতিমধ্যে টেবিলের দেরাজ খুলে একটা বাঁধানো খাতা বার করেছিল। তার পাতা উল্টাতে উল্টাতে বলল, লোকটা বোধহয় ঘোড় দৌড়ের টাউট ছিল। তাই নাকি? কিন্তু পালালো কেন? নিশ্চয়ই গুরুতর গলদ আছে, শুধু ঘোড় দৌড় হলে পালাতো না। রাখালবাবু থানায় ফোন করলেন। পলাতকের বর্ণনা দিলেন। আরো লোক ডেকে পাঠালেন। তারপর ফোন নামিয়ে বললেন, ঘোষ, তুমি এখানেই থাকো, আমরা অন্য কাজে যাচ্ছি। এখনই থানা থেকে আরো লোক এসে পড়বে। বাড়ি তন্ন তন্ন করে তল্লাশি করো। আঙুলের ছাপ নিশ্চয়ই পাবে। তৎক্ষণাৎ হেড অফিসে পাঠিয়ে দেবে। লোকটা বোধ হয় দাগি আসামি। জগবন্ধু পাত্রের বাসা থেকে বেরিয়ে রাখালবাবু ব্যোমকেশকে জিজ্ঞাসা করলেন, কি মনে হয়
জগবন্ধু পাত্রই আমাদের আসামি? বলা যায় না। লোকটা রাজকুমারের মৃত্যু সংবাদ শুনে চমকে উঠেছিল, তবে অভিনয় হতে পারে। অতঃপর মোহনলাল কুণ্ডুর বাসায় গিয়ে জানা গেল কুণ্ডু মশাই কলকাতায় নেই, সস্ত্রীক কাশি গিয়েছেন। কবে ফিরবেন ঠিক নেই। সেখান থেকে তারা শ্যামাকান্ত লাহিড়ির বাড়িতে গেলেন, কিন্তু এখানেও নিরাশ হতে হলো। শ্যামাকান্ত বাড়িতে নেই, অফিস গেছেন। শ্যামাকান্ত পোর্ট কমিশনারের অফিসে বড় চাকরি করেন, এটুকুই জানা গেল। সন্ধ্যের আগে তাকে পাওয়া যাবে না। রাখালবাবু নিঃশ্বাস ফেলে বললেন, বাকি রইলেন শুধু লতিকা চৌধুরী। ইনি যখন মহিলা, তখন আশা করা যায় দুপুরবেলায় একে বাসায় পাওয়া যাবে। শ্রীমতী চৌধুরী স্বতন্ত্র বাড়িতে থাকেন, ফ্ল্যাট নয়। ছোটখাটো বাড়িটি বেশ পরিচ্ছন্ন, সামনে এক ফালি ফুলের বাগান। ঘন্টি বাজাতেই একটা চশমা পরা মহিলা দোর খুলে বললেন, কাকে চাই? কর্তা বাড়ি নেই। জেনারেল রামপিরিত যে বর্ণনা দিয়েছিল মহিলাটির সঙ্গে তার মিল আছে, তবে বয়স 20-25 নয়, আরো বেশি। 30-32 বছর বয়সের, কিন্তু ছিমছাম গড়ন এবং সুশ্রী। মুখ থেকে যৌবনের রেশ সম্পূর্ণ মুছে যায়নি। রাখালবাবু বললেন, আপনার নাম শ্রীমতী লতিকা চৌধুরী? হ্যাঁ, কি দরকার? আপনাকে 2-4টে প্রশ্ন করতে চাই। আমি পুলিশের লোক। আসুন। বসবার ঘরটি পরিপাটিভাবে সাজানো, নিচু চেয়ার, সোফা, সেন্টারপিস। দেয়ালে একটি মধ্যবয়স্ক পুরুষের আবক্ষ ফটোগ্রাফ টাঙানো রয়েছে। মুখখানা কঠোর, চোখের নির্মম দৃষ্টি দর্শককে সর্বত্র অনুসরণ করে বেড়াচ্ছে। এই ঘরে থাকলে ওই সন্ধানী দৃষ্টি এড়িয়ে যাবার উপায় নেই। ব্যোমকেশ ও রাখালবাবু পাশাপাশি সোফায় বসলেন। শ্রীমতী চৌধুরী একটি চেয়ারের কিনারায় বসে ভয়ার্ত চোখে তাদের পানে চাইলেন। আপনার স্বামীর নাম কি? শ্রী তারাকুমার চৌধুরী। কি কাজ করেন? ইঞ্জিনিয়ার, রেলের ইঞ্জিনিয়ার। ছেলেপুলে? নেই, আমরা নিঃসন্তান। কাল রাত্রি 9:15টার সময় আপনি নিরুপমা হোটেলে গিয়েছিলেন? আমি? না না, আমি তো সিনেমা দেখতে গিয়েছিল। হোটেলের দারোয়ান আপনাকে কাল দেখেছে, সে আপনাকে শনাক্ত করতে পারবে। কিন্তু আমি সিনেমা দেখতে গিয়েছিলাম, আলেয়া সিনেমাতে। টিকিটের প্রতিপত্র দেখাতে পারি। আপনি সিনেমার টিকিট কিনেছিলেন ঠিকই, কিন্তু ছবি শেষ হওয়ার আগেই নিরুপমা হোটেলে গিয়েছিলেন, রাজকুমার বোসের সঙ্গে দেখা করেছিলেন। রাজকুমারের নাম শুনে শ্রীমতী চৌধুরীর মুখ মোড়ার মতো হয়ে গেল। তার ঠোঁট দুটো অস্ফুষ্টভাবে নড়তে লাগলো। রাজকুমার বসু? তাকে তো আমি চিনি না। সুকান্ত সোমকে চেনেন? শ্রীমতী চৌধুরী জালবদ্ধা হরিণীর মতো ব্যোমকেশের পানে চাইলেন, তারপর দুই হাতে মুখ ঢেকে কেঁদে ফেললেন। ব্যোমকেশ নরম সুরে বলল, আমরা জানি রাজকুমার বোস আর সুকান্ত সোম একই ব্যক্তি। সে আপনাকে ব্ল্যাকমেল করছিল। কাল রাত্রি 9:15টার সময় সিনেমা ফেরত আপনি তাকে টাকা দিতে গিয়েছিলেন। এখন বাকি কথা সব বলুন, আপনার কোনো ভয় নেই। শ্রীমতী চৌধুরী কিছুক্ষণ ফোঁপালেন, তারপর চোখ মুছে মুখ তুলে ভাঙা ভাঙা গলায় বললেন, বলছি। কেন জানতে চান আপনারাই জানেন, কিন্তু দোহাই আপনাদের, আমার স্বামী যেন কিছু জানতে না পারেন। ইনি আপনার স্বামী? হ্যাঁ। কড়া প্রকৃতির লোক মনে হয়, কিন্তু আপনি নিশ্চিন্ত থাকুন, নিতান্ত প্রয়োজন না হলে আমরা কাউকে কিচ্ছু বলবো না। তারপর মিসেস চৌধুরী লজ্জানত চোখে দ্বিধা জড়িত কণ্ঠে যে কাহিনী বললেন তার সারাংশ এই। 12-13 বছর আগে শ্রীমতী চৌধুরী যখন কুমারী ছিলেন, তখন তার প্রকৃতি ছিল অন্যরকম। তিনি নিজেকে সংস্কার মুক্তা, অতি আধুনিকা মনে করতেন। বাপের বাড়িতে টাকা ছিল বেশি, শাসন ছিল কম। লতিকা চক্রবর্তীর বন্ধু বান্ধবের সঙ্গে হৈ হৈ করে সিনেমা থিয়েটার দেখে সময় কাটাতেন। সে সময় চিত্র জগতে সুকান্ত সোম নামে একজন হিরো ছিল। যেমন তার চেহারা তেমনই অভিনয়। লতিকা চক্রবর্তী তার প্রেমে পড়ে গেলেন। সাধারণ প্রেমে নয়, একেবারে বাঁধন ছাড়া প্রেম। তিনি সুকান্ত কুমারকে প্রবল অনুরাগপূর্ণ চিঠি লিখতে আরম্ভ করলেন। তারপর লুকিয়ে লুকিয়ে দেখা হতে লাগলো। লতিকা সুকান্তকে বিয়ে করার জন্য ক্ষেপে উঠেছিলেন, কিন্তু একদিন জানতে পারলেন সুকান্তর ঘরে একটি স্ত্রী আছে। তার প্রেমে ভাটা পড়ল। তার বাবা বোধহয় কিছু সন্দেহ করেছিলেন, তিনি তাড়াতাড়ি মেয়ের বিয়ে দিয়ে দিলেন। তারপর 2 বছর কাটল। লতিকা দেবীর স্বামী লোকটি অতিশয় সজ্জন, কিন্তু যৌন শিথিলতা সম্বন্ধে তার দৃষ্টিভঙ্গি অত্যন্ত কড়া। বিয়ের পর লতিকা চৌধুরীর রোমাঞ্চের নেশা ছুটে গিয়েছিল। স্বামীকে তিনি প্রীতি ও শ্রদ্ধার চোখে দেখতে আরম্ভ করেছিলেন। সন্তানাদি না হলেও তাদের দাম্পত্য জীবন সুখের হয়ে উঠেছিল।
একদিন কাগজে ভয়ঙ্কর খবর বেরোলো, সুকান্ত নিজের স্ত্রীকে খুন করেছে। কেস আদালতে উঠল। আসামি অবশ্য খালাস পেয়ে গেল, কারণ সে আত্মরক্ষার্থে খুন করেছে। স্ত্রী ছুরি নিয়ে তাকে আক্রমণ করেছিল, তার মুখ এবং সর্বাঙ্গে কেটে ফালা করে দিয়েছিল। সে নিজের প্রাণ বাঁচানোর জন্য স্ত্রীকে গলা টিপে মেরেছে। যতদিন মোকদ্দমা চলেছিল ততদিন লতিকা দেবী ভয়ে কাঁটা হয়েছিলেন, পাছে কোনো সূত্রে তার নামটা প্রকাশ হয়ে পড়ে। কিন্তু সাক্ষী বা আসামি কেউ তার নাম করল না। তখন তিনি নিশ্চিন্ত হলেন। অতঃপর 2-3 বছর নিরুপদ্রবে কেটে গেল। সুকান্তর সিনেমার কাজ শেষ হয়েছিল। ওরকম একটা মুখ নিয়ে সিনেমার হিরো সাজা যায় না। সে কোথাও নিরুদ্দেশ হয়েছিল। হঠাৎ একদিন সুকান্ত তার বিভৎস মুখ নিয়ে লতিকা দেবীর সঙ্গে দেখা করল। বলল, আমার টাকার দরকার, তোমাকে দিতেই হবে। বেশি নয়, 6 মাস অন্তর 300 টাকা। তোমার পক্ষে অতি সামান্য। যদি না দাও, তুমি আমাকে যেসব চিঠি লিখেছিলে সেগুলো তোমার স্বামীকে দেখাবো। সেই থেকে শ্রীমতী চৌধুরী 6 মাস অন্তর 300 টাকা গুনছেন। 6 মাসে 300 টাকা তার গায়ে লাগে না, কিন্তু সদাই ভয় পাচ্ছে স্বামী জানতে পারেন যদি। কাল রাত্রে তিনি টাকা দিতে নিরুপমা হোটেলে গিয়েছিলেন। 2 নম্বর ঘরের দোরের বাইরে থেকে সুকান্ত সোমকে টাকা দিয়ে চলে এসেছিলেন। আর কিছু জানেন না। শ্রীমতীর কাহিনী শেষ হলে শ্রোতা দুজন কিছুক্ষণ নীরবে বসে রইলেন। তারপর ব্যোমকেশ নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। বলল, আচ্ছা, আজ আমরা যাই। একটা সুখবর বলে যাই। কাল রাত্রি 9:15 থেকে 11টার মধ্যে সুকান্ত সোম ওরফে রাজকুমার বোস খুন হয়েছে। বাড়ি থেকে বেরিয়ে দুজন ফুটপাতে এসে দাঁড়ালেন। রাখালবাবু বললেন, শ্রীমতীর আত্মকথা তো শুনলাম, কিন্তু খুনের হদিশ তো পাওয়া গেল না। একেবারে যে কিছুই পাওয়া যায়নি এমন কথা বলা যায় না। আর যতগুলো লোকের এজাহার শুনেছি তাদের মধ্যে একজন একটা বেফাস কথা বলে ফেলেছে, কিন্তু কে বলেছে মনে করতে পারছি না। কি বেফাস কথা? সেটাই তো মনে আসছে না। অনেক কথার মধ্যে ওই কথাটাও মগ্ন চৈতন্যে ডুব মেরেছে। রাখালবাবু ঘুরে দেখলেন, প্রায় 3টে বাজে। বললেন, আমি এখন থানায় ফিরবো। আমি একবার নতুন বাড়ির কাজকর্মে তদারক করে বাসায় ফিরবো। কাল সকালে আপনার সাথে দেখা হচ্ছে আবার। ইতিমধ্যে যদি নতুন খবর কিছু পান তাহলে দয়া করে টেলিফোন করবেন। 5টার পর বাসায় ফিরে ব্যোমকেশ 1 পেয়ালা চা খেলো। তারপর সিগারেট ধরিয়ে তক্তপোষের ওপর লম্বা হলো। অজিত বাড়িতে নেই। 4:30টার সময় দোকানে গেছে। ব্যোমকেশ একলা চোখ বুজে শুয়ে সিগারেট টানতে লাগলো। 6:30টার সময় সে ধর্মড়িয়ে উঠে বসলো। সত্যবতী কি একটা কাজে ঘরে এসেছিল। কি হলো? ব্যোমকেশ উদ্ভাসিত মুখে বলল, মনে পড়েছে। কি মনে পড়লো? কাছে এসো, কানে কানে বলছি। কানে কানে কথা শুনে সত্যবতী হাসি মুখে ব্যোমকেশের বাহুতে একটা ছোট্ট চড় মারল। ব্যোমকেশ উঠে দাঁড়িয়ে বলল, আমাকে একবার বেরোতে হবে। আবার বেরোবে? কোথায় যাবে? কাল কিন্তু খবরের কাগজের অফিসে 10 বছরের পুরনো কাগজের ফাইল দেখতে হবে। ফিরতে নিশ্চয়ই রাত হবে। জল খাবার খেয়ে যাও। দরকার নেই, পেটে নিরুপমা হোটেলের গদ আছে। পরদিন সকালবেলায় ব্যোমকেশ রাখালবাবুকে ফোন করলো। তাজা খবর কিছু আছে নাকি? সাড়া জাগানো কোনো খবর নেই। লাশ পরীক্ষা করে অপ্রত্যাশিত কোনো খবর পাওয়া যায়নি। মৃত্যুর সময় ডিনারের আন্দাজ 1.5 ঘন্টা পরে। 2 নম্বর ঘরে রাজকুমার আর গুণধরের আঙুলের ছাপ পাওয়া গিয়েছে। সেনাকান্ত লাহিড়ির বাসায় আবার গিয়েছিলাম। সে পরিষ্কার অস্বীকার করলো, বলল নিরুপমা হোটেলে সে যায়নি। জেনারেল রামপিরিত কিন্তু তাকে শনাক্ত করতে পেরেছে। সেনাকান্তকে অ্যারেস্ট করিনি, কিন্তু তার পেছনে লেজুড় লাগিয়ে দিয়েছি। তারপর জগবন্ধু পাত্রের আসল নাম জানা গেছে, ভগবান মহান্তি, দাগি আসামি। মেদিনীপুরে একটা স্ত্রীলোককে খুন করে 14 বছর জেলে গিয়েছিল। তারপর জেলে ভেঙে পালায়। কলকাতায় এসে ছদ্মনামে ঘোড় দৌড়ের দালালি করেছিল। আর কিছু? লতিকা দেবীর স্বামী তারাকুমার চৌধুরী সম্বন্ধে খোঁজ খবর নিয়ে জানলাম তিনি সে রাত্রে 11টার পরে বাড়ি ফিরেছিলেন, কিন্তু এতক্ষণ কোথায় ছিলেন জানা যাচ্ছে না। জানার কোনো দরকার নেই। হোটেলের খবর কি? হোটেলের অতিথিরা বড় অস্থির হয়ে পড়েছেন। ভাবছি আজ বিকেলবেলা তাদের ছেড়ে দেব। আপনি কিছু পেলেন? পেয়েছি। আমি এখনই নিরুপমা হোটেলে যাচ্ছি, আপনিও আসুন। 1 নম্বর ঘরের বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে রাখালবাবু ও ব্যোমকেশের মধ্যে দৃষ্টি বিনিময় হলো। রাখালবাবু দৌড়ে টোকা দিলেন। দোর খুলে গেল। মিসেস শোভন রায় রাখালবাবুকে দেখে জ্বলে উঠলেন। এই যে আপনি
আপনি আর কতদিন আমাকে আটকে রাখবেন বলুন তো? আমার মতো একজন ডাক্তারকে এমন ভাবে আটকে রাখা আইন বিরুদ্ধ, তা কি আপনি জানেন? আমার বিরুদ্ধে আপনার যদি কোনো নালিশ থাকে তাহলে আদালত আছে। আপাতত আপনাকে আমরা 2-4টে কথা বলতে চাই। দুজনেই ঘরে প্রবেশ করলেন। ব্যোমকেশ চেয়ারে বসলো। আপনাকে একটা গল্প শোনাতে চাই মিসেস রায়। আপনি আবার কে? ঠাট্টা করছেন নাকি? ইনি ব্যোমকেশ বক্সী, নামটা নিশ্চয়ই শুনে থাকবেন। ঠাট্টা করছি না, মোটেই ঠাট্টা করছি না, আপনি বসুন। ব্যোমকেশের নাম শুনে মিসেস রায় থতিয়ে গিয়েছিলেন। খাটের ধারে বসলেন। রুক্ষ স্বর যথাসম্ভব নরম করে বললেন, আমি কিন্তু আজই বহরমপুর ফিরে যাব। সেটা ভবিষ্যতের কথা। গল্পটি খবরের কাগজে পড়লাম, সংক্ষেপে শোনাচ্ছি। সুকান্ত সোম একজন সিনেমা আর্টিস্ট ছিল। মিসেস রায়ের শরীর শক্ত হয়ে উঠল। তিনি অপলক চোখে ব্যোমকেশের পানে চেয়ে রইলেন। ব্যোমকেশ শুষ্ক স্বরে বলল, চেনেন দেখছি, চেনবারই কথা। সে আপনার জামাই ছিল যে। সুকান্ত সোম সিনেমা করে খুব নাম করেছিল। আপনি তখন বর্ধমানে প্র্যাকটিস করতেন। বিধবা মানুষ, সংসারে কেবল একটি মাত্র মেয়ে। বর্ধমানে সুকান্তের যাওয়া আসা ছিল। সে একদিন আপনার মেয়েকে ভুলিয়ে নিয়ে ইলোপ করল। সুকান্ত আপনার মেয়েকে লোভ দেখিয়েছিল তাকে সিনেমার হিরোইন করবে। আপনি সুকান্তকে পছন্দ করতেন না, তাই ইলোপমেন্ট। একসঙ্গে কিছুদিন বাস করার পর দুজনে প্রকৃত চরিত্র প্রকাশ হয়ে পড়ল। দুজনেরই মিলিটারি মেজাজ। ঝগড়া আরম্ভ হলো। ঝগড়ার প্রধান কারণ সুকান্ত আপনার মেয়েকে হিরোইন বানাতে পারেনি। একদিন ঝগড়া চরমে উঠল। আপনার মেয়ে ছুরি দিয়ে সুকান্তর মুখ কেটে ফালা করে দিল। সুকান্ত নিজের প্রাণ বাঁচাবার তাগিদে আপনার মেয়েকে গলা টিপে খুন করল। খুনের আসামি সুকান্ত 3 মাস পুলিশের হাসপাতালেই রইল। সেখান থেকে তাকে যখন বিচারের জন্য আদালতে হাজির করা হলো, তখন তার বিভৎস মুখ দেখে জজ সাহেব পর্যন্ত চমকে গেলেন। জেলের হাসপাতালে প্লাস্টিক সার্জারির ব্যবস্থা নেই। সুকান্তর মুখের ঘা শুকিয়েছে বটে, কিন্তু সিনেমার হিরোর পাঠ করার মতো মুখ আর নেই। বিচার হলো। আপনি সুকান্তর বিরুদ্ধে সাক্ষী দিলেন মিসেস রায়, কিন্তু তাকে ফাঁসি কাঠে ঝোলাতে পারলেন না। তার হাতে অস্ত্র ছিল না, আপনার মেয়ের হাতে অস্ত্র ছিল। আত্মরক্ষার অজুহাতে সুকান্ত ছাড়া পেয়ে গেল। মিথ্যে কথা। ও আগে আমার মেয়েকে গলা টিপে মেরেছিল, তারপর নিজেই নিজের মুখ ছুরি দিয়ে ফালা করে কেটেছিল। কথাটা বিশ্বাসযোগ্য নয়। সুকান্ত সিনেমা আর্টিস্ট। সে কখনো নিজের মুখে ছুরি মেরে নিজের আখের নষ্ট করত না, নিজের গায়ে ছুরি মারত। যাই হোক, সুকান্ত খুনের দায় থেকে রেহাই পেল বটে, কিন্তু তার সিনেমা জীবন শেষ হয়ে গেল। সৎ পথে থেকে অন্য কোনো উপায়ে জীবিকা অর্জনের রাস্তা সে জানত না। সে কলকাতা থেকে পালিয়ে গিয়ে পাটনায় বাসা বাঁধল এবং ব্ল্যাকমেলের ব্যবসা শুরু করলো। গত 10 বছরে কলকাতায়, কটকে, কাশিতে, দিল্লিতে তার অনেক খদ্দের জুটেছে। কারোর ওপর সে অযথা উৎপীড়ন করে না। 6 মাস অন্তর এসে বাঁধা বরাদ্দ আদায় তহসিল করে, এই তার জীবিকা। সুকান্ত যখন আদায় তহসিলের জন্য কলকাতায় আসতো, তখন এই নিরুপমা হোটেলেই থাকতো। আপনি ইতিমধ্যেই বর্ধমানের বাসা তুলে দিয়ে বহরমপুরে গিয়ে প্র্যাকটিস শুরু করেছেন। আপনিও মাঝে মধ্যে এসে এই হোটেলেই থাকেন, কিন্তু ঠিক একই সময়ে দুজনের আশা আগে কখনো ঘটেনি। আপনি সুকান্তকে এখানে দেখেননি। দৈবক্রমে এবার আপনি তাকে দেখতে পেলেন। সে আপনার পাশের ঘরেই উঠেছে। সে বোধহয় আপনাকে দেখতে পায়নি, পেলে সাবধান হতো। আপনি তাকে পেলে খুন করবেন, এই ধরনের একটা ইচ্ছা আপনার মনের মধ্যে ছিল, কিন্তু 10 বছর সেই আগুন ছাই চাপা পড়েছিল। এখন সুকান্তকে হাতের কাছে পেয়ে ছাই চাপা আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। আপনার মেয়েকে যে খুন করেছে তাকে আপনি বেঁচে থাকতে দেবেন না। আপনার মেয়ে বোধহয় আপনার কাছ থেকেই তার উগ্র হিংস্র প্রকৃতি পেয়েছিল। সে রাত্রে ডিনার খেয়ে এসে আপনি নিজের ঘরে অপেক্ষা করে রইলেন। কিভাবে তাকে খুন করবেন তার প্ল্যান ঠিক করে ফেললেন। এখন শুধু শুভ মুহূর্তের অপেক্ষা। 9:15 থেকে সুকান্তর ঘরে লোক আসতে শুরু করে। আপনি নিজের ঘরে উঠ পেতেছিলেন। 10টার সময় লোক আসা বন্ধ হলো। আপনি অস্ত্র হাতে নিয়ে বেরোলেন। দোতলার অন্য অতিথিরা দোর বন্ধ করে শুয়ে পড়েছে। যে চাকরটা সিঁড়ির সামনে শোয়ে সে এখনো আসেনি, এই সুযোগ। আপনি 2 নম্বর ঘরে টোকা দিলেন। সুকান্ত তখন শুয়ে পড়েছিল। সে উঠে দোর খুলল। আপনি সঙ্গে সঙ্গে তার বুকে অস্ত্রটা ঢুকিয়ে দিলেন। তারপর দোর টেনে বন্ধ করে নিজের ঘরে ফিরে এলেন। আপনার সঙ্গে যে রাজকুমার বোসের সম্বন্ধ আছে তা কেউ জানে না। আপনাকে কে সন্দেহ করতে পারে? বরং রাত্রে যারা রাজকুমারের সঙ্গে দেখা করতে এসেছিল সন্দেহ করবে তাদের উপর। আপনি একটি ছোট্ট ভুল করেছিলেন। ইন্সপেক্টর যখন আপনাকে জেরা করেছিলেন তখন আপনি বলেছিলেন রাজকুমারকে আপনি আগে কখনো দেখেননি। তারপরেই বললেন
ও মুখ দেখলে মনে থাকতো। রাজকুমারের মুখ যে মনে রাখার মতো তা আপনি জানলেন কি করে? ঘরের দিকে একবার উকি মেরেছিলেন বটে, কিন্তু তখন আমরা তিনজনই দোরের সামনে দাঁড়িয়েছিলাম। রাজকুমারের মুখ আপনি দেখতে পাননি। এই বেফাস কথাটা যদি আপনি না বলতেন তাহলে 10 বছরের খবরের কাগজের ফাইল দেখার কথা আমার মনে আসতো না। এই পর্যন্ত বলে ব্যোমকেশ চুপ করলো। মিসেস রায় কামারের হাপড়ের মতো গনগনে আগুনের মতো জ্বলতে লাগলেন। তারপর দাঁতে দাঁত চেপে বললেন, না না না, সব মিথ্যে কথা, সব মিথ্যে কথা। সুকান্ত আমার মেয়েকে খুন করেছিল, কিন্তু আমি তাকে খুন করিনি। আমি কি দিয়ে খুন করব বলুন? আমার কাছে কি ছোড়াছুরি কিছু আছে? ব্যোমকেশ তার ডাক্তারি ব্যাগের দিকে আঙুল দেখিয়ে বলল, আছে, ওই ব্যাগের মধ্যেই আছে। না না, নেই। এই দেখুন, আমার ব্যাগে কিচ্ছু নেই, দেখুন। ব্যাগ খুলে ক্ষিপ্র হস্তে তার ভেতর থেকে একটি কাঁচি বার করলেন। লম্বা লিগলিকে সার্জিক্যাল কাঁচি, তার দুটো ফলা আলাদা করা যায়। মিসেস রায় কাঁচের একটা ফলা খুলে নিয়ে নিজের বুকে বসিয়ে দিতে গেলেন, কিন্তু রাখালবাবু প্রস্তুত ছিলেন। তিনি বিদ্যুৎ বেগে মিসেস রায়ের অনুবন্ধ চেপে ধরলেন। মিসেস রায় উন্মত্ত কণ্ঠে চিৎকার করে উঠলেন, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। ব্যোমকেশ স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, যাক, অস্ত্রটা তাহলে পাওয়া গেছে। ওটা না পেলে খুব মুশকিল হয়ে যেত। দুর্গে সুন্দর অনেক রহস্য, ধুধুমার সুর আমার ভাবনা ক্ষুদ্র, অজানা গল্প ছুঁয়ে আসে হাওয়া, সে নীল কপট জানা জগতে পৌঁছে যায়। ব্যোমকেশ বক্সী নদীর পাড়ে অজানা পথে হাত বাড়ে আধারে, চোখে নেই হৃদয়ে ছুটে অজানা পথে হাত বাড়ে সত্যের খোঁজে। ব্যোমকেশ বক্সী নদীর পাড়ে অজানা পথে হাত বাড়ে আধারে, চোখে নেই হৃদয়ে ছুটে অজানা পথে হাত বাড়ে সত্যের খোঁজে। দূরে আছে আজ রহস্যের ভুবন, ব্যোমকেশের চোখে সৃষ্টির স্পন্দন, অজানা গল্প সূর্যের মতন উজ্জ্বল অন্ধকারে মুখে আলো ব্যোমকেশের সঙ্গে তো। নদীর পাড়ে অজানা পথে হাত বাড়ে আধারে, চোখে নেই হৃদয়ে ছুটে অজানা পথে হাত বাড়ে সত্যের খোঁজে। অজানা পথে হাত বাড়ে সত্যের খোঁজে।